সুধীমণ্ডলী, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন তোমার কীর্তি রবে শেখ মুজিবুর রহমান। পরগাছা তোমাকে যতই ঢাকতে চায়, ঢাকবে না তুমি জানি, ইতিহাসের জনক তুমি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিব তুমি। সুধীমণ্ডলী, জাতীয় চার নেতা, স্বর্ণ হৃদয়ের মানব, ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের সবুজের মাঝে গাঢ় লাল রক্তখচিত পতাকা, স্বাধীন বাংলাদেশ। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের ফেসবুক লাইভ প্রোগ্রাম রক্তস্নাত সাতবাড়িয়া গণহত্যা 12ই মে 1971 অনুষ্ঠানটি। সুধীমণ্ডলী, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আখতারুজ্জামান জর্জ। 12ই মে 1971 দিনটি ছিল বুধবার। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলে খ্যাত পাবনা জেলার সুজানগর উপজেলার এক প্রত্যন্ত জনপদ সাতবাড়িয়া ইউনিয়ন, নিভৃত পল্লী, শিশির স্নাত ভোরের পাখি ডাকা সকাল। হঠাৎ আনুমানিক ফজর নামাজ বাদ 10-12টি জলপাই রঙের গাড়ি ভর্তি পাকিস্তানি সৈন্য পুরীপাড়া নিশ্চিন্তপুরীর দিক থেকে ব্রাশ ফায়ার করতে করতে এগিয়ে আসছিল। সুধীমণ্ডলী, প্রায় 18 থেকে 20টি গ্রাম এর মধ্যে ছিল কুড়িপাড়া, নিশ্চিন্তপুর, তারাবাড়িয়া, সাতবাড়িয়া, শ্যামনগর, গোপিনপুর, সিংহনগর, ভাটপাড়া, নারুহাটি, এছাড়াও আরো অনেক গ্রাম সেই গণহত্যার শিকার হয়েছিল। সুধীমণ্ডলী, এই সহজ সরল মানুষ, নারী, শিশু, বৃদ্ধ, অসহায় মানুষ প্রাণ ভয়ে দিক বিদিক ছুটাছুটি করছিল। পাকিস্তানি সৈন্যবাহিনী তাদের মারণাস্ত্র দিয়ে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করছিল মানুষকে। সেদিন প্রায় কমপক্ষে 500 থেকে 600 লোক শহীদ হয়েছিলেন। ভয়ে জীবন বাঁচাতে মানুষ পাংশা, রাজবাড়ী এবং হাবাসপুরে নৌকা যোগেও পালিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, নিজের জীবন বাঁচাতে রক্ষার্থে পদ্মা নদীর পাশে তীর ঘেঁষে তারা দাঁড়িয়েছিল জীবনের ভয়ে। কিন্তু সেখানেও পাকিস্তানি বর্বর সেনাবাহিনী তাদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে, ব্রাশ ফায়ার করে হত্যা করে পদ্মার ঘোলা জলে ভাসিয়ে দিয়েছিল। সেদিনের পদ্মার ঘোলা জল আর গণহত্যায় শহীদের লাল ও রক্ত একাকার হয়ে পদ্মা, যমুনা, মেঘনা বেয়ে চলে গিয়েছিল বঙ্গোপসাগর পর্যন্ত। সুধীমণ্ডলী, আপনাদের স্বাগত জানাই আজকের ঐতিহাসিক 12ই মে, করুণ এবং বেদনার ইতিহাস রক্তস্নাত সাতবাড়িয়া। বাঙালি জাতি এক বেদনাক্লিষ্ট মর্মবেদনার করুণ ইতিহাসের নাম 12ই মে 1971 রক্তস্নাত সাতবাড়িয়া। সুধীমণ্ডলী, সম্মানিত অতিথি হিসেবে আমাদের আজকের ফেসবুক লাইভে ইতোমধ্যে সংযুক্ত হয়েছেন, আমাদের এই লাইভ প্রোগ্রামকে শানিত করেছেন আমাদের অভিভাবক, স্বপ্ন সারথী জনাব আহমেদ ফিরোজ কবির, মাননীয় সংসদ সদস্য 69 পাবনা 2। স্যারকে পেয়ে আমরা অহংবোধ করছি। আমাদের মাঝে ইতোমধ্যে সংযুক্ত হয়েছেন জনাব সেলিমুজ্জামান, পরিচালক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি, নায়েম, শিক্ষা মন্ত্রণালয়। আমাদের মাঝে ইতোমধ্যে সংযুক্ত হয়েছেন জনাব বাকি বিল্লাহ বকুল, শহীদ পরিবারের সন্তান, যিনি সুদূর কানাডা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। সুধীমণ্ডলী,
আরো সংযুক্ত হয়েছেন শহীদ পরিবারের কনিষ্ঠতম সন্তান এবং এ প্রজন্মের প্রতিনিধি জনাব নাজমুল খান টিটু, তিনিও ঢাকা থেকে সংযুক্ত হয়েছেন। আমরা আলোচনায় চলে যাব। দর্শক শ্রোতা, আপনাদের জানিয়ে রাখি, আমাদের মাননীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ৬৯ পাবনা ২, তিনি আমাদের সাথে রয়েছেন। এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আপনারা আমাদের অতিথিদেরকে, সম্মানিত অতিথিদেরকে কমেন্টস করবেন এবং আমাদেরকে প্রাণিত করবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন জনাব ওমর আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি এই 12ই মে 1971 গণহত্যার একজন প্রত্যক্ষদর্শী হিসেবে তিনিও আমাদের সাথে রয়েছেন। আমরা সবার কথাই শুনবো। আমরা চলে যাচ্ছি আলোচনা পর্বে। আমি প্রথমেই আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব সেলিমুজ্জামান, পরিচালক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি, নায়েম, শিক্ষা মন্ত্রণালয়। জনাব সেলিমুজ্জামান। আসসালামু আলাইকুম। মাননীয় সংসদ সদস্য আহমদ ফিরোজ কবির এবং আজকে শহীদ পরিবারের আমার সামনে উপস্থিত আছেন জনাব ওমর আলী মাস্টার, বাকি বিল্লা এবং নাজমুল খান টিটু এবং সঞ্চালক আখতারুজ্জামান জজ এবং দর্শক বিন্দু যারা শুনছেন, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি আমার বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমাকে যদি বলতে হয়, সঙ্গত কারণেই আমি পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া জনপদের একজন সন্তান। আমার পিতা 12ই মে 1971 সালে শহীদ হয়। ওই দিনের কি ঘটনা ছিল সেটা যদি আমি বলতে যাই, সেটাই আমি নিজে বাকরুদ্ধ হয়ে যাই। সুতরাং কথাগুলো বলতে গেলে আমার চোখের সামনে ভেসে ওঠে সেদিনের দৃশ্যপট। আমরা যুদ্ধের বিভিন্ন দৃশ্যপট চোখে দেখি বর্তমান ইন্টারনেটের যুগে। সেই সমস্ত দৃশ্যপট আমার চোখের সামনে ভেসে ওঠে। 1971 সালের 12ই মে অন্য দিনগুলোর মতো ছিল না। আমার যতটুকু মনে পড়ে, আমার সকালে ভোরে আমার মা আমাকে ঘুম থেকে ডেকে উঠায় এবং ডেকে উঠানোর পর আমি তখন দেখতে পাই যে আমাদের বাড়ির ভিতরে অনেক লোক ছুটোছুটি করছে। সেখানে বহু মানুষ সমাগম হয়েছে। তারপরে এক সময় বিশেষ করে পাবনা থেকে আমাদের বাড়িতে অনেক লোক এসেছিল। ক্যাপ্টেন মনসুরের পরিবার সহ অনেক লোক আমার পাবনা থেকে আমাদের বাড়িতে এসেছিল। তো তারা যখন একে একে চলে যায়, তখন থাকে কিছু মানুষ যারা আমার পরিবারের লোক এবং আমাদের বাড়িতে জায়গির থাকতো, এরকম অনেকগুলো লোক তারা থাকে। তো সবাই চলে গেলেও আমার বাবা, দাদা এবং আমার চাচাতো চাচা, বিশেষ করে খুব মনে পড়ে যে আমাদের আব্দুল মালেক, তারপরে আমাদের গ্রামের হাসিন প্রামাণিক, আকবর প্রামাণিক সহ বেশ কিছু লোক সেখানে ছিল। আমার সেটা মনে আছে। তো সঙ্গত কারণে আমার বাবা বাড়ি থেকে যাচ্ছিলেন না এবং আমার মা বারবার তাকে ডাকলেও তিনি যাচ্ছেন না। এরকম অবস্থায় আমাদের বাড়িতে বহুত লোক ছিল। একদম শেষ পর্যায়ে আমার মা আমাদেরকে নিয়ে, আমার বাবা আমাদেরকে নিয়ে বাড়ির পিছন দিক দিয়ে বের করে দেয়। আমি যতটুকু মনে আছে, তখন চারিদিকে অলরেডি আওয়াজ, গুলির আওয়াজ শোনা যাচ্ছে, বিশেষ করে পিছন দিক থেকে। আমরা ওই অবস্থায় আমরা তখন আমাদের গ্রামে, এখন আপনারা জানেন কিনা যে তফিস চেয়ারম্যান ছিলেন, তফিস চেয়ারম্যানের বাড়ির ভিতর দিয়ে আমরা মাছপাড়ার দিকে চলে গেলাম। এক পর্যায়ে আমার
দুই বোন আমার মায়ের কোলে আর আমি পিছনে দৌড়াচ্ছি। তখন চাষের জমি ছিল। ইন দি মিন টাইম যেহেতু গুলি চলছে, আমার মা হঠাৎ করে ওইখানে একটা জঙ্গলের ভিতরে, হাজির জঙ্গল বলে, ওই জঙ্গলের ভিতরে চলে যায়। কিন্তু আমি তখন পিছে পড়ে যাই। এক পর্যায়ে আমি আমার পথ হারিয়ে ফেলি। পথ হারিয়ে আমি কাঁদতে কাঁদতে আবার পুনরায় আমাদের গ্রামের এখন যে বাঁধ হয়েছে, বাঁধের ওখানে একটা বাড়ি আছে, আপনারা খেয়াল করে দেখেছেন, ওই বাড়ি তখনও ছিল। ওই বাড়ির কাছে গিয়ে আমি উঠেছি। ওই বাড়ির নাম হলো গোলাপদের বাড়ি, গোলাপ প্রামাণিকের বাড়ি। ওই বাড়িতে উঠে আমি সুধা জোনারামপুরের দিকে যাচ্ছি। এমন অবস্থায় আমি পড়ে গিয়ে আমার ঠোঁট তখন কেটে গেছে, রক্ত পড়তেছে। এমন অবস্থায় আমাদের কাজের ছেলে কৃষ্টা কাকা ওই মাঠের ভিতর দিকে যাচ্ছে, সেখান থেকে আমাকে তুলে নিয়ে আসে। এবং আমার যতটুকু মনে পড়ে, এক পর্যায়ে আমরা জোনারামপুরে যাচ্ছি। ইন দি মিন টাইম দেখা যাচ্ছে জোনারামপুরের ভিতর দিয়ে মিলিটারিরা চলে আসতেছে, যারা পথে আসছিল, এটুকু আমার মনে আছে। পরবর্তীতে আমাকে কৃষ্টা কাকা আমাকে নিয়ে খেতুপাড়ার এলাহি প্রামাণিকের বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে আমার ঠোঁটে মুখ ধোয়া আমরা শেষ পর্যন্ত আমরা চলে যাই হলো ওই, ওটাকে বলা হয় ইয়াতে বাকি বিল্লাদের বাড়ি, যেটা বলে বিটবিলা। বিটবিলে গ্রামে বাকি বিল্লাদের বাড়ি। আমার মা চাচি সেখানে অবস্থান করতেছিল। সেখানে গিয়ে আমি তাদেরকে খুঁজে পাই। আমার মনে আছে ওই বাড়িতে তখন খাবার ছিল না, আমি খাবার জন্য চিৎকার করছিলাম। বাকি বিল্লার মা তখন ডোমের জাউ রান্না করতেছিল, ডোমের জাউ। তখন আমি অনেক কান্নাকাটি করার পর আমাকে একটু জাউ চেয়েছিল। সঙ্গত কারণে আমরা সেই দিনে সেই জাউটা পাইনি। আর বারবার বাকি বিল্লার পরিবার থেকে আমাদেরকে সবাইকে চাপ দেওয়া হচ্ছিল যে আমরা যেন ওই বাড়ি থেকে চলে যাই, না হলে মিলিটারি যেহেতু জোনারামপুর আসছে, এখানেও আসার সম্ভাবনা আছে। তখন প্রায় সবাই চলে যায়। আমরা এক পর্যায়ে বাড়ি থেকে চলে যেতে বাধ্য হলাম। বাড়ি থেকে চলে গিয়ে একটা বাঁশঝাড়ের ভিতর বসেছিলাম, এবং ওই বাঁশঝাড়ে তখন একটা গরুর গোয়াল ছিল, আমার একটু মনে পড়ে। এবং ওই গরুর গোয়াল থেকে একটা গরুর দোয়া ছিল একজন ভদ্রলোক, কৃষক আর কি। আমি তো আজ বলতে পারবো না। তখন আমার মা কানের দুল দিয়ে বলেছিল যে আমার এই দুলটা নাও, তাও আমার ওই দুধটুকু দিয়ে দাও, আমার বাচ্চারা কাঁদছে, তাদেরকে খাওয়াবো। কিন্তু সেদিনে সেই দুধটাও আমরা পাইনি। এক পর্যায়ে আমি ছোট্ট করে বলবো, এক পর্যায়ে বিকেলে যখন বৃষ্টি নেমে আসলো, তখন পাশ থেকে অনেক দূর থেকে মানুষ আস্তে আস্তে, বিলের ভিতর থেকে মানুষ আস্তে আস্তে উঠে আসছে। তখন বলছিল যে গোপিনপুরের মহিউদ্দিন প্রামাণিকের মেরে ফেলছে। এরকম অবস্থায়, এবং আরো অনেক অগণিত মানুষকে মারছে। এরকম অবস্থায় আমার আম্মা কান্নাকাটি করতে করতে শেষ পর্যন্ত আমাদের বাড়ি আসে। ইতিহাসের অনেক পরম্পরায় আছে, এগুলি নিয়ে বললে বিস্তারিত আলাপ হবে। আমি আহ আমি আসলে খুবই কষ্ট পাই সেদিনকার ঘটনায়। পরবর্তীতে তো আমরা জনাব সেলিমুজ্জামান, আপনার কাছে আমরা আসব। আমরা আপনাকে থামিয়ে দিচ্ছি, আমরা অবশ্যই আপনার কাছে আবার আসব। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ওমর আলী। আপনি তো 12ই মে 1971 রক্তস্নাত সাতবাড়িয়ার যে ঘটনা, এর প্রত্যক্ষদর্শী হিসেবে আপনি এখনো জীবিত আছেন। আপনার কাছে জানতে চাই, আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, আপনি সেদিন কি দেখেছিলেন বা কি বিভৎস যে দিনের অবতারণা করেছিল পাকিস্তানি সেনাবাহিনী, সেই দিনটি সম্পর্কে আপনি একটু আলোকপাত করবেন, জনাব ওমর আলী। আসসালামু আলাইকুম। আজকের এই মহতি অনুষ্ঠানে আমার সংযোগ হওয়ার জন্য অনুষ্ঠানে যারা অংশগ্রহণ নিছেন, মাননীয় সংসদ সদস্য আহমদ ফিরোজ কবির, আমার বন্ধুবর কানাডায় অবস্থিত বাকিবিল্লাহ বকুল, স্নেহের ছোট ভাই সেলিমুজ্জামান সেলিম, এবং আমার নাতি যার তখন জন্ম হয়নি সেই টিটু। আর সঞ্চালকের সাথে আমার আরো অনেক অনেক সম্পর্ক। সঞ্চালককে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শুরু করছি। সেদিন 71-এর 12ই মে, আমি তখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম। আমার সেদিনের ঘটনা সুস্পষ্ট মনে আছে। সকালবেলা ভোর ডাকে আমি ঘুম থেকে উঠায় আমার আব্বা
এবং আমার কলেজ পড়ুয়া বড় ভাই ওয়াজেদ আলী সহ আমাদের বাড়িতে কিছু কামলা ছিলেন। ওনারা ওই ডিসি রোডের ওই পারে, এখন পদ্মা নদীর ধারে ওই জমিতে যাবে এবং যাওয়া শুরু করছে। হঠাৎ করে আমি বাড়িতেই ছিলাম, আমি ছোট, আমি মাঠে যাই নাই। হঠাৎ করে ওনারা মাঠ থেকে মানে রাস্তা থেকে দৌড়ে ফিরে আসলো এবং বাড়ি এসে বলল যে পাকিস্তানি বর্বর বাহিনী সাতবাড়িয়ার থেকে গুলি করতে করতে এদিকে আসছে। তখন আমাদের বাড়ির আমার আব্বা, আমার মা, আমার বড় ভাই এবং মেজো ভাই সহ আরো অনেকেই, আমার ভাই বোন, সবাই আমরা কি করে আমাদের নিজেকে বাঁচাতে পারবো সেই কাজে ব্যস্ত হওয়ায় কি যাই। কিন্তু আমার আব্বা তখন বলে, এই এত ব্যস্ততার কারণ নাই, ওনারা মানুষ মারছে না, তোমরা জিনিসপাতি কিছু কালেকশন করো, স্বর্ণ দলিল পত্র এগুলি জোগাড় করে নিয়ে যাও, নইলে বাড়ি ঘরে আগুন দিয়ে দেবে। যাই হোক, সেই কাজগুলো করতেই আমাদের একটু সময় লাগে। আমি, আমার দুই বোন, আমার বড় ভাই ওয়াজেদ আলী সহ আরো আমার ছোট ছোট ভাগ্নেরা ছিল, তাদের নিয়ে আমরা পূর্ব দিকে, আমাদের বাড়ি থেকে পূর্ব দিকে পালানো শুরু করি। অল্প একটু যেতেই আমরা কুসুর ক্ষেত মানে ইক্ষুর ক্ষেত পাই। ইক্ষুগুলো এই মাঝারি মাঝারি হয়েছে, দাঁড়ালি মাথা দেখা যায়। যাই হোক, আমরা মাঠের মধ্যে থেকে যখন ভাটপাড়া গ্রামে ঢুকে পড়ছি, ঠিক সেই মুহূর্তে একটা জমি থেকে আর একটা জমিতে যাওয়ার সময় আমরা সদর মুন্সির বাড়ির পিছনে মানে আকু মাস্টার বলে খ্যাত ভাটপাড়া গ্রামে, সেখানে পাকিস্তানি মিলিটারির হাতে আমরা ধরা পড়ে যাই। তখন ওইখানে আমার মনে পড়ে, আমার একজনের চেহারা ভালো মনে আছে, সেটা হলো পাকু প্রফেসর সাইদুর রহমান প্রফেসর, যিনি পরবর্তীতে মারা গেছেন, ওনাকে আমার মনে আছে। এবং সদর মুন্সি আমার সরাসরি টিচার ছিলেন, তাই ওনার চেহারাটাও আমার মনে আছে। তা আমি ছোট এবং আমার সাথে আমার বোন ভাগ্নেরা ছিল, আমাদেরকে পাকিস্তানি মিলিটারি বললো যে গরমে চলে যাও, অর্থাৎ আমাদেরকে তাড়িয়ে দিল। আমরা তখন এখান পিছন দিয়ে এসে আমাদের গ্রামেই এই কবিরউদ্দিন শেখের বাড়ির সাথে ওই মানে কদ্দুস অ্যাডভোকেট উকিল ছিল এক সময়, উনি মারা গেছেন, ওনার বাড়ির পাশে আমাদের গ্রামে মুজাহার আলী মোল্লার বাড়িতে সবাই আশ্রয় নেই। ওইখানে অনেক লোকের ভিড় ছিল। এবং কেন অত লোকের ভিড় ছিল, অনেকেরই ধারণা উনি জামাত সমর্থিত লোক ছিলেন, বিধায় ওনার বাড়িতে কোনো ভয়ের কারণ নাই বলে গ্রামের ম্যাক্সিমাম লোক ওনার বাড়িতে আশ্রয় নেই। আমরাও ওই বাড়িতে আশ্রয় নেই এবং চারিদিকে তখন গুলির শব্দ শুনতে পাই, দেশ হাহাকার, মানুষ ঝিমঝাম অবস্থায় আছে। আমি তখন মন খারাপ করে এই আনুমানিক 9টা বাজে আর কি, 9টার পরপরই মুজাহার মোল্লার কাছের ঘরে বসে আছি চুপচাপ। এই 10টার দিকে বর্তমান এমবিবিএস ডাক্তার খবিরউদ্দিন এবং ওর ছোট কাকা আমজাদ আলী, ওনারা দুইজন পাশ দিয়ে যাচ্ছে, আমার কানে আসে যে ওরা বলতেছে, আমার ভাই ডাক নাম ছিল অজ বলে ডাকতো, তো খবিরের সাথেই পড়তো, তো বলতেছে যে কাকা অজর মারি ফেলাইছে। এই আমি প্রথম আমার ভাইয়ের মৃত্যু সংবাদ শুনতে পাই, শুনেই আমি কান্না শুরু করে দেই এবং কাঁদতে কাঁদতে বাড়ির ভিতর এসে আমি দেখি আমার দুই বোন, সাতবাড়ি এক বোনের বিয়ে হয়েছে আর এক বোন শাড়ির ভিটা, ওরা ওই বাড়িতে আছে, ওদের কাছে বলেই আমি কাঁদতে শুরু করি। সবাই তখন কান্নায় বিভোর হয়ে যায়। তারপরেও জানের ভয়ে আমরা শুধু কান্না কাটি করছি, কিন্তু ওই বাড়ি থেকে বের হচ্ছি না। তারপরে ওই বাড়িতেই আমরা অবস্থান করি এবং খুব কষ্টের সময় অতিবাহিত করি। কোনো এক সময় আনুমানিক 1টার দিকে হবে, মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পরে আমরা শুনতে পেলাম যে মিলিটারি দেশ ত্যাগ করে মানে আমাদের এলাকা ছেড়ে ওরা ওদের মতো অবস্থানে গেছে। তখন আমি আমার বোন সহ বাড়িতে ফিরে আসি। বাড়িতে যখন ফিরে এসে দেখি আমার এক কাচার ঘরে আমার বড় ভাই, আমার আব্বা এবং আমার চাচা সুনাই প্রামাণিক 3টা লাশ পাশাপাশি রেখে দেওয়া হয়েছে। আমার তখন কান্না আমার ঠেকা রাখা সম্ভব নয়, আমি অনেক কান্নাকাটি করলাম। পরবর্তীতে এরকম গুজব আসতে লাগলো যে এটা আর কেমন মারা হয়েছে, এরপরে আরো মৃত্যু সামনে আছে। সুতরাং
আমাদের যারা ছিল ওনারা তড়িঘড়ি করে সেই ঘরে থাকা বিছানার চাদর, মায়ে বোনেদের কাপড় এইগুলো কালেকশন করে কোন রকমে আমার বাড়ির পাশে এখনো সেখানে কবর আছে, আমরা কবর বাঁধিয়ে রেখেছি। সেখানে মাটি দিয়ে আমরা যে এই শোক সইব সে ক্ষমতাও আমাদের নাই। আমরা সবাই মিলে সেই 3টের পর পরই গরু বাছুর এবং সপরিবারে আমরা সারিরভিটি গ্রামের উদ্দেশ্যে রওনা হই। আস্তে আস্তে আমরা রাতে যা সারিরভিটে উপস্থিত হই। তারপরে অনেক সময় অতিবাহিত হয়েছে এবং পরবর্তীতে আমরা থাকতেই গ্রামে অনেকের মৃত্যু সংবাদ শুনলাম। আমার বন্ধু এই যে বাকি বিল্লা, উনি আমাদের গ্রামেরই লোক, আমারই বন্ধুবর, শুনলাম ওর চাচা এবং ওর আব্বা দুইজনকে মারছে। এবং পাশে একটা বাড়ি, মোল্লা বাড়ি নাম, আমাদের এখানে ঈদগার মাঠ আছে, অনেকেই চিনবেন। ওই ঈদগার মাঠ থেকেই আমাদের অপারেশন শুরু হয়েছিল এবং সেই অপারেশনে কারণ ছিল যে ওইখানে ওই মুক্তিযোদ্ধাদের বাঁশের লাঠি দিয়ে ট্রেনিং দেওয়া হতো। আমরাও একটু দেখেছি ওইখানে ট্রেনিং হয়, যার জন্য আমাদের ওই জায়গাটা একটা স্পট ছিল। এবং তৎকালীন সময় সেই জামাতের লিডার টিকা খান, ওনার ইয়েতেই আমাদের এই এলাকা অপারেশন করা হয়েছিল। এবং ওই যে টিটু যাকে দেখছেন, ওর কাকা হাফিজুর রহমান, আমার চেয়ে একটু বয়সে বড়, উনি রাজেন্দ্র কলেজের ছাত্র ছিলেন সম্ভবত, ওনাকেও গুলি করা হয় বাড়িতেই। কিন্তু উনি প্রায় 4-5 ঘন্টা অথবা তারও অধিক সময় বেঁচে ছিলেন, তারপরেই উনি মারা গেছেন। এবং সেই মৃত্যুর সেই অবস্থান এখনো আমরা আমাদের মনে ধরে রাখছি। অনেক কষ্টের মধ্যে আমাদের দিন অতিবাহিত হচ্ছিল। তারপরে আমরা অনেক চেষ্টা করেছি যে আমাদের এই শহীদদের একটা, আমাদের শহীদ স্মরণ হোক, একটা জাতি আমাদেরকে স্মরণ করুক। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেক চেষ্টা করেও আমাদের কাঙ্ক্ষিত, আমরা অনেক সময় অনেক খন্দকার সাহেবকে, সাংবাদিক, অনেক অনেক বড় বড় নেতা নিয়ে আমরা আমাদের এলাকায় মিটিং করেছি। তাদের কাছে আমাদের আকুতি ছিল যে আমাদেরকে শহীদি মর্যাদা দেওয়া হোক। আজকের যিনি মাননীয় সংসদ, ওনার প্রশংসা না করেই পারছি না। ওনার কাছে বলার পরে উনি অন্তত সাতবাড়িয়া শহীদ মিনারে আমাদের সাতবাড়িয়া ইউনিয়নের শহীদদের নামের একটা স্মৃতি ফলক তৈরি করে দিয়েছেন, যেটা পরবর্তী জেনারেশন দেখতে পারবে। এর জন্য আমি মাননীয় সংসদকেও অভিনন্দন জানাই। পাশাপাশি ওনাকেও আমি বারবার বলছি যে ভাই, আমাদের একটা সংসদ আমাদের কথা উপস্থাপন করা হোক এবং আমাদের একটা সনদ দেওয়া হোক। আমরা বিনিময়ে অর্থর কথা ভাবি না, কিন্তু আমাদের জেনারেশন, আমাদের এলাকা, ওনারা যেন জানতে পারে যে আসলে সেই 71-এর ভয়াবহ সময় আমাদের এলাকায় কি সংগঠিত হয়েছিল। আমরাও আগামীকাল, এমনকি প্রতি বছরই আমরা 12ই মে, গত বছরেও আমাদের এমপি সাহেব ছিলেন, আমরা আমাদের এই দিন স্মরণ করার জন্য ওনাকে ডাকছিলাম। আমরা একটা প্রতি বছরই করি, এবছরেও ইনশাল্লাহ আমরা আগামীকাল বড় আকারে না করতে পারলেও মসজিদে আমরা বড় আকারে না হলেও স্বল্প পরিসরে কুলখানি এবং তাবারকের ব্যবস্থা করে দোয়া মাহফিলের ব্যবস্থা করেছি। আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানের জন্য দোয়া করবেন, যাতে আমাদের ইউনিয়নে যারা শহীদ হয়েছেন, আমরা অনেককে চিঠিও দিয়েছি শহীদ পরিবারকে, যাতে ওনারাও উপস্থিত থাকেন। পাশাপাশি আমরা আজকে যারা এইখানে অংশগ্রহণ করছেন তাদের সবার প্রতি আমার তার মধ্যে সর্বোচ্চ ক্ষমতাসীন বর্তমানে আমাদের সাংসদ, আমি ওনার কাছে ব্যক্তিগতভাবে এই আমার দাবি যে সেটা হলো যে আমরা যেন একটা সনদ পেতে পারি। কারণ ওই 71-এর 12ই মে শহীদ হওয়ার মধ্যে আমি খুশি হয়েছি, সেলিমুজ্জামান সেলিমের বাপ একজন শহীদ মুক্তিযোদ্ধা হিসাবে তার স্বীকৃতি পেয়েছে। আমরাও চাই আমাদের স্বীকৃতিটা আসুক। সেই স্বীকৃতি পাইলে আমরা আপাতত জাতির গর্ব সন্তান হিসাবে এবং একজন শহীদের সন্তান হিসাবে সমাজে দাঁড়িয়ে কথা বলতে পারবো। পাশাপাশি সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে
আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জনাব ওমর আলী, সাবেক প্রধান শিক্ষক এবং গণহত্যা, সাতবাড়িয়া রক্তস্নাত গণহত্যার প্রত্যক্ষদর্শী। আমি এবারে আমাদের ভালোবাসার আপনজন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ 9 মাস যে বিশাল ব্যক্তিত্ব, তিনি সুজানগর উপজেলায় নয়, সার্বিকভাবে আপনাদের পাবনা জেলার যিনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে আমাদের কাজ করেছিলেন মহান মুক্তিযুদ্ধের সময়, জনাব মরহুম আহমেদ তফিজউদ্দিন। আমরা আজকের এই ফেসবুক লাইভ প্রোগ্রামের মধ্য দিয়ে তার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারই যোগ্য উত্তরসূরি মাননীয় সংসদ সদস্য জনাব আহমেদ ফিরোজ কবির, 69 পাবনা 2। তিনি এত ব্যস্ততার মাঝেও আজকের এই লাইভ প্রোগ্রামে তিনি আমাদের সময় দিয়েছেন। আমি স্যারকে বিনীত অনুরোধ জ্ঞাপন করছি আজকের এই 12ই মে 1971 রক্তস্নাত সাতবাড়িয়ার গণহত্যা সম্পর্কে আলোকপাত করবার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। জনাব আহমেদ ফিরোজ। ধন্যবাদ, ধন্যবাদ সঞ্চালক জর্জ। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আমি আমার কথা শুরুর প্রথমেই প্রারম্ভেই আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলার অবিংশবাদী নেতা, জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি 15ই আগস্ট 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু পরিবারের যে সকল স্বজনরা শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি। এই স্বাধীনতা যুদ্ধে যে 30 লক্ষ লোক যাদের প্রাণ দিয়েছেন, স্মরণ করছি 2 লক্ষ মা বোনের যাদের সম্ভ্রম হারিয়েছেন। সকলকে স্মরণ করার মধ্য দিয়ে 1971 সালে 12ই মে সাতবাড়িয়ার যে চিত্র ইতিমধ্যেই আমাদের সামনে কিছুটা তুলে ধরেছেন আমাদের ওমর আলী মাস্টার সাহেব, সেলিমুজ্জামান সাহেব এবং সঞ্চালক নিজেও কিছু কিছু বিষয় আলোকপাত করেছেন। আসলে আমরা নিয়মিত না হলেও, অনিয়মিত হলেও প্রায় বছরই আমরা এই 12ই মে স্মরণ করি। ছোট পরিসরে হোক আর বড় পরিসরে হোক, এটা আমরা স্মরণ করি। স্মৃতির পাতায় যে ধুলাটা পড়ে, প্রতি বছর আমরা এই দিনে একটু পরিষ্কার করে সেই 12ই মের আলোচনা আমরা করে এটাকে সজীব রেখেছি। এখানে শহীদ পরিবারের সদস্য আছেন যারা সেই সময়ে তাদের স্বজনদের হারিয়েছেন। আমরা অনেকেই আর এখন খুঁজে পাই না যারা তাদের স্বজনদের হারিয়েছিলেন, এবং আমাদের কাছে সঠিক পরিসংখ্যানও নেই যে ওই দিন কতজন মারা গিয়েছিলেন। তারও একটা সঙ্গত কারণ আছে। যুদ্ধের প্রারম্ভে শহরে যারা বাস করত, দুঃসম্পর্কের আত্মীয় বা অনেকেই বিপন্ন হয়ে এই গ্রাম অঞ্চলে এসেছে। অনেকের অনেক দূরের আত্মীয় হয়েও দেখা গেছে যে গ্রামের একটা পরিবারে আশ্রয় নিয়েছে। এই ধরনের লোক অনেক ছিল যারা পরবর্তীতে শহীদ হয়েছে, কিন্তু তাদেরকে আর আমরা আইডেন্টিফাই করতে পারি। যে কারণে আর যুদ্ধের পরে, যুদ্ধ ভিতরে যখন এই গণহত্যাটা সংগঠিত হয়, অনেকেই ঠিকমতো খোঁজও নেয়, অনেকেই স্থান ত্যাগ করে চলে গেছে। যারা শহর থেকে এসছে, এখানে যখন এই গণহত্যা হয়েছে
তারা কিন্তু আর এই এলাকায় থাকে, এটা একটা কারণ। তো যাই হোক, এর সঙ্গে আরো একটা কারণ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ওই সময়টার পরপরই পদ্মা নদীর ভাঙ্গনের কারণে আমাদের হিন্দু সম্প্রদায়ের একটা বড় অংশ মাইগ্রেটেড হয়ে ভারতে চলে যায়, যারা অনেকেই আর ফিরে আসেনি। সেখান থেকেও আমরা তাদের কাছ থেকেও আর রিপোর্ট গুলো পাই। তারপরেও আমরা একটা আনুমানিক, যেটা আমাদের ওমর আলী মাস্টার সাহেব বলেছেন, যে প্রায় 500-600 লোক ওই দিনকে গণহত্যার শিকার হয়। ওই দিনের স্মৃতি যে আমাদের ওমর আলী মাস্টার, সেলিমুজ্জামান বলেছেন, আমার নিজেরও কিছুটা খেয়াল আছে। সেটা হচ্ছে, আমি সেটুকু একটু বলেন, আমরা আমাদের বাড়িতে থাকতাম না, গ্রামের যে বাড়িটার পাশে একটা পাশের বাড়ি গিয়ে আমরা রাত্রে যাপন করতাম, দিনে থাকতাম। কারণ হচ্ছে আমার বাবা তখন ছিলেন একজন সাংসদ, এবং আমাদের এই গ্রামটা, এই সাতবাড়িয়া ইউনিয়নটাই ছিল যে আহমেদ তফিজউদ্দিনের গ্রাম। এই কারণে আরো টার্গেটেড এর জায়গা ছিল, আর সঙ্গত কারণে আমাদের বাড়ি বা আমাদের গ্রামটা তো আরো বেশি টার্গেট ছিল। কিন্তু দুর্ভাগ্য বা সৌভাগ্য যেভাবেই হোক না কেন, আমরা কিন্তু এই গণহত্যার শিকার কিন্তু আমার তারাবাড়িয়া গ্রাম হয়নি। এটার একটা কারণ আছে। কারণটা আমি পরে যেটা জেনেছি, যে এই আক্রমণটা করার সময় ওরা যে ঠিকানাটা ধরে এগুচ্ছিল, সেটা হচ্ছে সুজানগর থানা, সাতবাড়িয়া, তারা। তো ওদের মিলিটারিদের যারা আক্রমণ করতে আসছিল, তাদের ধারণা হয়েছিল যে সাতবাড়িয়া পাওয়ার পরে তারাবাড়িয়া শুরু হবে। এবং আমরা যেটা দেখেছি, যে গণহত্যাটাও শুরু হয়েছে সাতবাড়িয়া টাচ করেই শুরু হয়ে যায় গণহত্যাটা। কারণ আমার যেটুকু মনে আছে, যখন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যখন বাড়ি ফিরছি, আমাদের বাড়িতে আসছি, তখন আমার বড় চাচা বলল যে মিলিটারি আসছে। এরপরে কে কোন দিকে যাচ্ছে আর কোনো খেয়াল নেই। আমার মনে আছে, আমি যখন আমাদের পুরনো বাড়ি থেকে দৌড় দিয়ে উপেন্দ্রনগরের ভিতর দিয়ে দৌড়ায় আমি কাদোয়ার দিকে যাচ্ছি, উপেন্দ্রনগরের মাঝামাঝি সময়ে আমি প্রথম একটা সিঙ্গেল ফায়ার শুনি, মানে গুলির শব্দ শুনি। সেই গুলির শব্দটা এখন বুঝি ওটা ছিল 303 একটা গুলি। আমার তখন এটা ধারণা ছিল না, পরে বুঝছি। তারপরে আমি যখন কাদোয়ার মাঠের মধ্যে, তখন হচ্ছে ব্রাশ ফায়ারের শব্দ শুনি। ততক্ষণে আমরা ক্রস করে আসছে আমাদের এই এরিয়া, এই তারাবাড়িয়া গ্রামে ওরা ক্রস মানে ফায়ারিংটা করে। ফায়ারিংটা শুরুই করছে সাতবাড়িয়া থেকে শুরু করছে, যেটা পরবর্তীতে যেটা হচ্ছে আপনার আমাদের ওমর মাস্টারদের বাড়ি, শ্যামনগর, ভাটপাড়া, গোপিনপুর, এই এরিয়াটা ম্যাসাকার বেশিটা হচ্ছে। আর সাতবাড়িয়ার লোকজনও আবার দৌড়ায় ওই দিকেই, পূব দিকেই দৌড়ায় গেছে, নদীর দিকে গেছে, যে কারণে এই গণহত্যার শিকার কিন্তু এই এলাকার লোকজন হয়েছে। যাই হোক, আমি মনে আছে আমার যেটুকু, সেটা হচ্ছে এক দৌড়ে আমি গেছিলাম রাইশিমুল। আজকে আমার যেটা এখন মনে হয় যে এত দূর দৌড়ায় এক দৌড়ে গেছি ওই সময়। গণহত্যায় যে ছাপটা রেখে গেছে আমাদের সাতবাড়িয়াতে, এবং আমরা পরবর্তীতে এটার জন্য ওই যে আজকে যে স্মৃতিসৌধটা আমরা দেখি, এটা একে খন্দকার সাহেব যখন প্ল্যানিং মিনিস্টার ছিলেন, ওই সময় আমি ওনাকে বলছিলাম যে আমাদের এই গণহত্যার এর কারণে একটা কিছু আপনি করে দেন। আমি তখন উপজেলা চেয়ারম্যান। আমি আমার উপজেলা চেয়ারম্যান থাকার সময় খন্দকার সাহেবকে বলার পর উনি রাজিও হলেন। একদিন আমাকে বললেন, খন্দকার সাহেব, যে ফিরোজ, তুমি একটু এলজিডিতে টুটুলের সঙ্গে দেখা করো। আমি তখন চিনতাম না। টুটুল হচ্ছে আমাদের চাটমোহরের মুজাম্মেল সাহেবের ছেলে, ইঞ্জিনিয়ার, পিডি। আমি টুটুলের সঙ্গে বসলাম। টুটুল বললো যে, ভাই, আপনাদের ওখানে তো একটা স্মৃতিসৌধ হবে, এখন সেই স্মৃতিসৌধ ডিজাইনটা কেমন হবে এটা আপনাকে দেখাতে বলছে, আপনি যেটা বলবেন সেটা হবে।
আমি কিরকম অনেকগুলো ডিজাইন করছে, ডিজাইন দেখে আমি কোনোটাই পছন্দ হলো না, পরে বললাম যে আমি এরকম চাই। আজকে যে ডিজাইনটা, তখন এইটা আমি ওনাকে বর্ণনা দিলাম যে এইভাবে আমাকে একটা ডিজাইন আপনারা করে দেন। তখন ওরা ওইভাবে ডিজাইন করছে। যাই হোক, ওই সময় স্মৃতিসৌধটা করা হয়। পরবর্তীতে উমর মাস্টার আমাকে বলছে এই স্মৃতিসৌধে এই শহীদদের নামের তালিকা দিতে হবে। যাই হোক, সেটা পরবর্তীতে আমরা করছি, করেও দিচ্ছি। আজকে আমরা এই স্মৃতিসৌধটা, আমি গত এটা 16ই ডিসেম্বর, হ্যাঁ 16ই ডিসেম্বরের প্রোগ্রামে কিন্তু আমি প্রশাসনকে বলেছি যে আপনারা 16ই ডিসেম্বর বা জাতীয় দিবসগুলো এই স্মৃতিসৌধকে আপনারা করবেন, প্রথম প্রোগ্রাম করবেন, জাতীয় প্রোগ্রামগুলো আপনারা এরপরে গিয়ে সুজানগরে হেডকোয়ার্টারে করেন। কিন্তু এখানে আপনাদের রাষ্ট্রীয়ভাবে দিতে হবে, পুষ্পার্ঘ্য দিতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। তো যাই হোক, গত 16 ডিসেম্বরে করেছি এবং আগামীতে আমরা এটা মেনটেন করব, কন্টিনিউ করব আশা করি। তো যাই হোক, প্রতি বছরই প্রায় এরকম আমরা ছোট আকার হোক বড় আকার হোক এই 12ই মেকে স্মরণ করছি। কিন্তু যেটা আমাদের অমর মাস্টার সাহেব বললেন যে তাদের এই সনদের বিষয়টি, এটি নিয়ে আমি কয়েক জায়গায় কথা বলেছি, তারা খুব একটা রেসপন্স করেনি বলে, দেখো আমরা তো 30 লাখ লোকের তালিকা করি নাই, তোমার ওখানে যে গণহত্যা হয়েছে সে গণহত্যা তো ওই 30 লাখেরই একটা অংশ। আমরা তো 30 লাখ লোকের গণহত্যা মানে শহীদের তালিকা আমাদের কাছে নেই, বা আমরা এটা উদ্যোগ নেই, করাও হয়নি। তো এইটা স্বীকৃতি আমরা তাহলে কিভাবে, যেটা সেলিম তার বাবার জন্য যেটা করছে সেটা তার ব্যক্তিগত উদ্যোগে অনেক দৌড়াদৌড়ি করে সেলিম তার বাবার একটা সনদ তৈরি করতে পেরেছে। এটা হয়তো অন্যরা ব্যক্তিগতভাবে এটা করতে পারতো কিনা আমি জানি না, কিন্তু সেটাও বোধহয় অনেক জটিলতা সৃষ্টি করতো। তো তারপরেও তাদের দাবি বা চাওয়াটা অযৌক্তিক বলছি না। তাদের পরিবারের সদস্যরা আত্মহুতি দিয়েছে, দেশ আজকে স্বাধীন হয়েছে, তারা তো এখানে তাদের তো একটা চাওয়া থাকতেই পারে। কিন্তু আসলেই রাষ্ট্রীয়ভাবে কিন্তু এটা করা হয়নি, যেটা আজকে আমাদের কাছে কষ্টের। কেন আমরা আমাদের এই 30 লক্ষ শহীদের নামের তালিকা আমাদের কাছে নেই? আমরা আজকে কেন এখনো মুক্তিযোদ্ধাদের নিয়ে যাচাই বাছাই করতে হয়? এটা আমাদের আসলে কষ্টের জায়গা। তার মানে আমরা মুক্তিযোদ্ধাটাকে সেইভাবে পরবর্তীতে ধারণ করিনি। যদি ধারণ করতাম, এই সচেতনতা থাকতো, তাহলে আজকে মুক্তিযোদ্ধাদের এই যাচাই বাছাই এটা ফিনিশড হয়ে যেত। এখনো এটা আনফিনিশড, বা এটা এখনো বিতর্কিত, কিছু চলমান আছে, কিছু ওই যাচাই বাছাই চলে। এগুলো আসলে আমাদের এত পরে এসে, এই 50 বছর 52-53 বছর পরে এসে এটা কিন্তু আমাদের জন্য কষ্টের। তো যাই হোক, আজকে যেটা আমরা প্রত্যাশা করি বা আমাদের এই শহীদ পরিবারগুলো প্রত্যাশা করে, যে তাদের সেই শহীদদের তালিকায় তাদের নামটা থাকতো, এটা তো আসলেই রাষ্ট্রীয়ভাবেই আমরা ব্যর্থ হচ্ছি, রাষ্ট্রীয়ভাবেই আমরা করতে পারি। তো আজকের দিনে এখন এই মুহূর্তে এসে রাষ্ট্র এই উদ্যোগ নিতে পারবে কিনা, কারণ আমরা মাত্র স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধাদের তালিকা করতে গিয়েই আমরা অনেক বিতর্ক সৃষ্টি করে ফেলেছি। কে মুক্তিযোদ্ধা না, এ নিয়ে অনেক যাচাই বাছাই, অনেক প্রশ্ন, অনেক শুনানি, অনেক বলতে গেলে টানা হেঁচড়া হয়েছে। আজকে যেটি আমাদের শহীদ পরিবারগুলোর দাবি, সেই দাবি পূরণ করার জন্য যে পদক্ষেপটা নেওয়া দরকার, রাষ্ট্রীয়ভাবে এটা সম্ভব কিনা, আসলেই এটা একটা অনেক বড় ধরনের প্রশ্ন। তারপরও এই জিনিসটা হলে আমি খুশি হতাম, কারণ এই দেশ স্বাধীন হতে গিয়ে, এই দেশ স্বাধীন করতে গিয়ে কত লোক প্রাণ দিল, সেই লোকগুলো কারা, সেই লোকগুলোর ঠিকানা, তাদের নাম ধাম, এইগুলো যদি থাকতো, আমরা তো ন্যূনতম
তাদের কাছে এই কৃতজ্ঞতাটা টুকু তো জানাতে পারতাম। তো আজকে এই 12ই মে স্মরণে আজকের এই ওয়েবিনারে আমরা যারা সম্পৃক্ত হয়েছি, বিশেষ করে আমাদের বাকিবিল্লাহ সাহেব সেই সুদূর কানাডা থেকে সম্ভবত উনি এখানে সংযুক্ত হয়েছেন। এটা এই অনুষ্ঠানটাকেও একটু হলেও এর একটা মাত্রা যোগ করেছে। তো এইরকম আরো অনেকেই আছেন এই শহীদ পরিবারের সদস্য যারা দূর দূরান্তে আছেন। তো তাদেরকেও এর সাথে সম্পৃক্ত করা বা আগামীতে আরো দরকার হলে বড় বড় কলেবরে করা যেতে পারে। এবং এই মেরিটটা, স্পিরিটটা, যে 12ই মে গণহত্যা হয়েছিল সাতবাড়িয়াতে এবং সেই গণহত্যা আমরা ভুলিনি, সেই গণহত্যার যে কষ্ট, সেই শোক আমরা এখনো ধারণ করি। এই দেশ স্বাধীনতার পেছনে এই শোক শক্তি হিসেবে কাজ করেছে। তো আমি আজকে এই 12ই মে যারা শহীদ হয়েছিল 1971 সালে, সেই সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সদস্য জনাব আহমেদ ফিরোজ কবির। আমরা চলে যাচ্ছি আমাদের এ প্রজন্মের, অর্থাৎ আমাদের শহীদ পরিবারের সন্তান বাকিবিল্লাহ বকুল। তিনি আমাদের কানাডা থেকে সংযুক্ত হয়েছেন, তিনি শহীদ পরিবারের সন্তান। আমি বাকিবিল্লাহ বকুল, জনাব বাকিবুল্লাহ বকুল, আপনি শহীদ পরিবারের সন্তান হিসেবে আপনি সেই দিন আপনার লাশ দেখেছিলেন, আপনার বাবার লাশ দেখেছিলেন এবং অন্যান্য আরো আনুষঙ্গিক অনেক লোকের লাশ দেখেছিলেন। সেই লাশগুলির যে বিভৎস চিহ্ন এবং 12ই মে 1971 রক্তস্নাত সাতবাড়িয়া, সেই দিনটির কথা আপনি একটু আলোকপাত করবেন, যারা বাকিবিল্লাহ বকুল। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের মাননীয় সংসদ সদস্য জনাব আহমেদ ফিরোজ কবির, আমার সুপ্রিয় বন্ধু ওমর আলী, সঙ্গে আছেন সেলিমুজ্জামান সাহেব এবং সঞ্চালক জর্জ ভাই ও আমার বন্ধুপুত্র টিটু, সবাইকে আমার শুভেচ্ছা, সালাম সুদূর কানাডা থেকে। এবং আমার বক্তব্যের শুরুতে আমি প্রথমেই স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করি 30 লক্ষ শহীদ এবং স্মরণ করি 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশ। আমি আরো শ্রদ্ধা করি আমাদের এলাকারই অবহিংসিত নেতা আহমেদ তফিজউদ্দিন স্যারকে। আমার শৈশবে তার নেতৃত্ব দেখেছি, আমি শ্রদ্ধা ভরে তাকেও স্মরণ করি। 71-এর ভয়াল ইতিহাস বর্ণনা করতে গেলে আমার শরীর কাঁপে, আমার বাক রুদ্ধ হয়ে আসে। রক্তের কাফনে মোরা, কুকুরে খেয়েছে যারে, শিয়ালে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। ওই ধর্ষিতা নারীর শাড়ি আমার রক্তাক্ত জাতির পতাকা। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর এই কবিতার সাথে আমাদের এলাকার গণহত্যার অনেক মিল খুঁজে পাওয়া যায়। সেদিনের সকালবেলা গ্রুম গ্রুম আওয়াজের সাথে আমার ঘুম ভেঙে যায়। আমাদের নতুন বাড়ি থেকে পুরান বাড়ির দিকে গেলাম, বাবা আমাকে মাঠের ভিতর দিয়ে পাঠিয়ে দিল। আমি সেই চলে গেলাম মাঠের ভিতরে। তারপরে যখন তুমুল গোলাগুলি শুরু হয়ে গেল, আমরা সেখান থেকে আগাজ মোল্লার বাড়িতে অবস্থান নিলাম। আমার সাথে ছিল আমার গ্রামেরই আমার বন্ধু আজিজ। আগাজ মোল্লার বাড়িতে থাকাকালীন সময়ে চারিদিকে গোলাগুলির আওয়াজ শুনেছি। তারপরে যখন গোলাগুলির আওয়াজটা কমে গেল দুপুর গড়িয়ে, তখন বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে রওনা দিতে রাস্তা দিয়ে যেতে আমার ভয় পাচ্ছিল, কারণ কখনো কখনো আওয়াজও হচ্ছিল। তবে এর বাড়ির উপর ওর বাড়ির উপর ওর বাড়ির উপর যেতে যেতেই আমার প্রথম যে দৃশ্যটা দেখলাম সেটা হচ্ছে সোনাই। আমাদের অমন মাস্টারের বাড়ির পাশেই সোনাই বিশ্বাস খেরের পালার পারে পড়ে আছে এবং তার পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে আছে। আমি দেখেছি
সোনাই 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 ভাইদের বাড়ি পার হয়ে যখন আমি ওমর মাস্টারের বাড়ির ভিতর দিয়ে ঢুকে শানবাঁধানো পুকুর ঘাটে গেছি, ফখরুদ্দিন চাচা, ওমর মাস্টারের বাবা, তিনি ঠিক এরকম হয়ে পড়ে আছে এবং রক্ত শুকিয়ে তার পেট কালো হয়ে আছে। আমি যখন ফটিকখার বাড়ির পরে গেলাম, মধ্য উঠোনের মধ্যে ফটিকখা পড়ে আছে এবং মাছি ভন ভন করছে তার সমস্ত শরীরে। ফটিকখার বাড়ি পার হয়ে যখন ওমেদারের বাড়ির বাঁশঝাড়ের পাশে আসলাম, আমি সেখানে দেখলাম ওমেদ আলী উপর হয়ে শুয়ে আছে বাঁশঝাড়ের ভিতর, আর তার মা ওমেদ আলীর শরীরটাকে নিয়ে আহাজারি করছে। তখনও জানি না আমাদের বাড়িতে কি হয়েছে। বাড়িতে ঢুকলাম, কুয়ার পারে চাচার রক্তাক্ত লাশ দেখে আমি আমার কান্না থামায় রাখতে পারিনি। কিন্তু তখনও জানি না আমার বাবা কোথায়। চাচার লাশ থেকে 10 গজ দূরে তাকিয়ে আমার সমস্ত অনুভূতি হারিয়ে গেল। দেখলাম আমার পরম শ্রদ্ধ বাবাকে। পাক সেনার ব্রাশ ফায়ারে বাবার বুকটা ধাগড়া হয়ে গেছে। সেই রক্তাক্ত ইতিহাস আমার বাংলাদেশ। দেশ স্বাধীন হয়েছে, আমরা সবাই পেয়েছি একটা রাষ্ট্র বাংলাদেশ। আমরা শহীদের সন্তান, কিভাবে বড় হয়েছি, কিভাবে কোথায় আছি, কেউ কিন্তু খবর নেয়নি। জাতির জনকের দেওয়া সেই 2000 টাকা ছাড়া আমরা কোনো সাহায্য পাইনি। আজকের এই আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার সাংসদ আহমেদ ফিরোজ কবির সাহেবকে অনুরোধ করি, কারণ আমরা শেষ হয়ে গেলে, আমরা এই প্রজন্মটা শেষ হয়ে গেলে আর মনে করার কেউ থাকবে না। তাই আপনি যেহেতু সরকারে আছেন, সংসদে আছেন, সংসদে বসেন, আপনি আমাদের শহীদ পরিবারের এই দাবিটা নিয়ে একটু কথা বলুন, অন্তত কথা বলুন, এই আবদারটা করি। তারপরেও আমি যখন দেখেছি আমাদের এলাকায় অনেক কবর হারিয়ে গেছে, মানে মুছে যাচ্ছে, কোনটা শহীদের কবর কোনটা কার কবর বোঝা যাচ্ছে না। আমি যখন আমাদের শ্যামনগর গ্রামে পাবনা গণহত্যা, সাতবাড়িয়া গণহত্যা পালনের উদ্দেশ্যে চেষ্টা করছি, তখন আমার সাথে আমার বন্ধু হাসান জাহিদ কমল, যিনি পাবনা থানাপাড়ায় বাড়ি, তো উনি আমার সহযোগী ছিলেন এবং আমরা একটা সংগঠন করি, স্মরণ 71 প্রজন্ম পাবনা। উনি এটার চেয়ারম্যান এবং আমি কো চেয়ারম্যান। আমাদের নিজেদের উদ্যোগে, নিজেদের টাকা পয়সা দিয়ে আমরা কিছু কবরে শুধু নেম প্লেটটা বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা পাবনায় একটা আপনার মানববন্ধনও করেছি জনমানুষের জাগ্রত করার জন্য। এই জিনিসগুলো আমরা করার চেষ্টা করছি। তারপরেও আর একটা জিনিস আমি বলে রাখি, স্বাধীনতার যুদ্ধ, যারা স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে সবাই সূর্য সন্তান। আমাদের এই প্রজন্মটা না থাকলে পরবর্তী প্রজন্মের মানুষ আমাদের মতন কেউ চিৎকার করতে পারবে না, বা আমাদের যে আবেগটা আছে এই আবেগটা তাদের মধ্যে থাকবে না, আমরা যেভাবে কথাগুলো বলছি। আর সেদিনের সাতবাড়িয়া এই গণহত্যায় কিভাবে দাফন কাফন হয়েছিল সেটা হয়তো অনেকেই জানে না। অনেকটা হৃদয় বিদারক ব্যাপার। আমার বাড়িতে কি হয়েছিল, সাতবাড়িয়া বাজারের সমস্ত দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, কোথাও কোনো কাফনের কাপড় পাওয়া যাচ্ছিল না, কোথাও কোনো কাফনের কাপড় নাই। আমি দেখলাম আমাদের বাড়িতে যে সুটকেসটা ছিল, এই সুটকেসের ভিতর থেকে আমার মায়ের লাল বেনারসি শাড়ি, আমার মায়ের লাল বেনারসি শাড়ি সেদিন আমার বাবার কাফনের কাপড় হয়েছিল। সেই 71, 12ই মে 71। আমি আর বলতে পারছি না। ধন্যবাদ সবাইকে। আমাদের সম্মানিত অতিথি এবং
আমাদের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে যে আলোচনা হচ্ছে, এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আহমেদ ফিরোজ কবির মহোদয় রয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের এ প্রজন্মের যে প্রতিনিধি আমাদের নাজবুল খান টিটু, অ্যাডমিন আমরা সুজানগরবাসী গ্রুপ। আমি আজকের এই অনুষ্ঠানে নাজবুল খান টিটু আপনার কাছে জানতে চাই, এই মুক্তিযুদ্ধের যে গৌরব গাথা, এটি কিভাবে আমরা এই প্রজন্মের কাছে পৌঁছানোর উপায়টা কি, এই বিষয়ে আপনি আলোকপাত করবেন জনাব নাজবুল খান টিটু। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমরা সুজানগরবাসী গ্রুপ করছি সবাই শত ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। প্রথমেই আমি শহীদ পরিবারের সদস্য, তো আমি যতটুকু আর কি জানি ততটুকু আমি বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে, আমি যা জানি সেটা কিন্তু আমি আমার দাদির মুখ থেকে শুনেছি। তো এই দাদি মারা যাওয়ার পরে কিন্তু সেই বিষয়টা আমি আর কারো কাছ থেকে শুনতে পারি না। তো এটা হচ্ছে আমার শোনা কথা। কিন্তু তো যখন আমি দাদির থেকে শুনেছি, আমার চাচাকে গুলি করা হয়, এরপরে সারাদিন কিন্তু তিনি দাদির কোলে কথা বলেছেন। কথা বলতে বলতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তো এই বিষয়টা আসলে মানে যারা শহীদ পরিবারের সদস্য বা যাদের কেউ মারা গেছে, তারা ছাড়া এই যে কত হৃদয় বিদারক, এটা কেউ আসলে ওইভাবে অনুভব করতে পারবে না। তো তারপরে যখন আমার চাচা বিকেলে মাটি দেওয়া হয়েছে, এর পরবর্তী যে বিষয়গুলা, সেটা দেখা যাচ্ছে যে এরকম সবাই মনে করতেছে। তো আমরা আসলে চাচার কবরটা আমরা ব্যক্তিগত উদ্যোগে 2016 সালে আমরা স্থানান্তর করে সংরক্ষণ করেছি। তো আমরা দেখা যাচ্ছে, আমি নতুন প্রজন্মের সদস্য হিসাবে যেটা মনে করি, যেমন আমি আমার পরিবার থেকে হয়তো মারা গেছে, এই জন্য আমি এই বিষয়টা এইভাবে অনুভব করছি। কিন্তু যারা আমাদের গ্রামের আছে বা আশেপাশে আছে, তারা কিন্তু এইভাবে অনুভব করে না বা বিষয়টা ওইভাবে ফিল করে না। তো এইটা আসলে জানানোর জন্য এই 12ই মে যেমন আমরা সবসময় নিজস্ব উদ্যোগেই সব প্রোগ্রাম গুলা করে আসতেছি। আমি যেমন আমার জন্মের পর থেকে, ছোটবেলা থেকেই দেখে আসতেছি, হয়তো মিলাদ মাহফিল বা সাতবাড়িয়াতে পুষ্পস্তবক অর্পণ, এর মাধ্যমেই সীমাবদ্ধ। এই 12ই মেটা আসলে আমরা ঠিকই অনুভব করি। তো এইটা আসলে একটু বড় পরিসরে যদি আয়োজন করা যায়, বা অন্তত শহীদ পরিবারের যারা সদস্য আছে তাদেরকে অন্তত সেই প্রোগ্রামে একটু আমন্ত্রণ জানানো হয়, এটা হলে আসলে আমরা মনের দিক থেকে একটু তৃপ্তি পাই যে আমাদের পরিবার দেশের জন্য জীবন দিয়েছে, তাদেরকে একটু সম্মান জানানো হলো। এছাড়াও আমি আসলে এখানে মাননীয় সংসদ সদস্য আছেন, তার কাছেও আসলে অনুরোধ করব, মানে এই বিষয়টা কোনোভাবে আমাদের স্বীকৃতির জন্য কোনো কিছু করা যায় কিনা, এটা আসলে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আহমেদ ফিরোজ কবির, মাননীয় সংসদ সদস্য 69 পাবনা 2। আমরা দেখতে পাচ্ছি স্যার ইতিমধ্যে আপনার সম্পর্কে, সেলিমুজ্জামান সম্পর্কে, বাকি বিল্লাহ বকুল, নাজবুল খান টিটু এবং ওমর আলী মাস্টার, আমাদের অতিথিদের সম্পর্কে এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে, 12ই মে 1971 রক্তস্নাত সাতবাড়িয়া গণহত্যা সম্পর্কে অনেকজন কমেন্টস করেছেন। আমি কমেন্টস গুলি পড়ছি। আসাদুজ্জামান আসাদ লিখেছেন, সকল আমন্ত্রিত অতিথিদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আহমেদ ফিরোজ কবিরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছে আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সেলিম রেজা লিখেছেন, অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা রইল আজকের এই ফেসবুক লাইভ প্রোগ্রামের জন্য, যারা ইতিহাসকে তুলে ধরেছেন সুন্দরভাবে। আব্দুল মতিন লিখেছেন, শুভকামনা রইল সবার জন্য। মানিক ইসলাম লিখেছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তৌফিক হাসান সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
মাসুদ রানা, সুন্দর আয়োজন, অনেক অজানা বিষয় জানতে পারলাম, ইতিহাসের সেই কলঙ্কিত অধ্যায় যেটা আমরা কষ্ট করেছি, আমাদের অতীত প্রজন্ম কষ্ট করেছেন। কায়কোবাদ লিখেছেন শুভকামনা রইল, সাইমুম সাজিদ লিখেছেন শুভকামনা রইল, এবং সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরকে অভিনন্দন এবং আলোচক বৃন্দকে অভিনন্দন। স্বপন খান লিখেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। হাফিজুর রহমান লিখেছেন আজকের এই আলোচনাটি অত্যন্ত সুন্দর এবং দর্শক নন্দিত হচ্ছে। জনাব ফজলুল হক লিখেছেন আমার মামা জনাব ওমর আলী মাস্টার সহ সকল আমন্ত্রিত অতিথিদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ফজলুল হক আরেকটি কমেন্টসে লিখেছেন সত্য প্রকাশ চমৎকার, শুভকামনা রইল। আব্দুল মতিন ইনশাল্লাহ আজ অনেক দিন পরে আমরা ইতিহাসের সেই 12ই মে গণহত্যার বিষয়গুলি জানতে পারছি। অথই লিখেছেন দোয়া এবং শুভকামনা রইল অনুষ্ঠানের জন্য। শরীফুল ইসলাম বলেছেন যে 12ই মে সাতবাড়িয়াকে যে বর্বর গণহত্যা চালানো হয়েছিল তার স্বীকার করলে সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। নিপীড়িত স্বজন হারানো পরিবারের প্রতি এবং সকল সদস্যদের প্রতি, আয়োজকদের প্রতি আমরা ধন্যবাদ জানাই এবং অতীত এবং এই যে কষ্টের তথ্য জানতে পারছি, ধিক্কার জানাই ওইসব পাকিস্তানি শোষক গোষ্ঠী নরপিশাচদের। রকিবুল ইসলাম লিখেছেন অসাধারণ আয়োজন, সুন্দরভাবে সঞ্চালন করছেন উপস্থাপক আখতারুজ্জামান জর্জ। আরেকজন লিখেছেন আমাদের কামরুল ইসলাম তুহিন লিখেছেন অনেক তথ্য উপাত্ত জানতে পারলাম 12ই মে 1971 গণহত্যা সম্পর্কে, সাতবাড়িয়া রক্তস্নাত সম্পর্কে। মান্নাফ হোসেন লিখেছেন অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা রইল অনুষ্ঠানটির জন্য। মনির হোসেন লিখেছেন অনেক অভিনন্দন, শুভকামনা রইল। মেহেদি হাসান আমরা অনেক অজানা তথ্য জানতে পারলাম 12ই মে 1971 রক্তস্নাত সাতবাড়িয়ার গণহত্যা সম্পর্কে। রায়হানুল কবির সাদ লিখেছেন সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। ফজলুল হক লিখেছেন তার কমেন্টসে স্বাধীনতা যুদ্ধের অনেক তথ্য জানতে পারলাম আমার মামা ওমর আলী মাস্টারের মধ্য দিয়ে। আমরা অভিনন্দন জানাই এই অনুষ্ঠানে জনাব আহমেদ ফিরোজ কবির মাননীয় সংসদ সদস্য উপস্থিত হয়েছেন এবং তার আলোকপাত শুনে আমরা অত্যন্ত ভালো লাগছে তার আলোচনা। ফকির শরীফুল হক লিখেছেন 71 সময়ের অনেক কিছু জানতে পারলাম, নিশ্চয়ই এই প্রজন্মের জন্য এই আয়োজন দারুণ আয়োজন। শারমিন মুন্নি লিখেছেন সবাইকে ধন্যবাদ, আমরা সুজানগরবাসী গ্রুপকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনের জন্য। ওয়াহিদুল মালিক লিখেছেন সালাম রইল সকলের প্রতি। এমডি ফিরোজ কবির 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই সোনার বাংলাদেশ, দুঃখের বিষয় এখনো এই বাংলায় আল বদর, আল শামস রাজাকার বাহিনী উত্তরসূরি এখনো রয়ে গেছে। আমরা এদের শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যদের প্রতি। অনেক কমেন্টস লিখেছেন আমরা দেখতে পাচ্ছি। সত্যি এই আয়োজন আমাদের বিশাল আয়োজন আমরা দেখতে পাচ্ছি। জাকির হোসেন লিখেছেন আমি মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু উপজেলা যে আয়োজন আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে এই 12ই মে 1971 রক্তস্নাত সাতবাড়িয়ার যে গণহত্যা এ বিষয় সম্পর্কে আমরা জানতে পারছি। অনেকেই অনেক বিষয় অবতারণা করেছেন তাদের কমেন্টসে। আমরা আবার চলে যাচ্ছি, আমরা একটু বিষয় প্রশ্নোত্তর যে বিষয়গুলি আছে, আমি জনাব সেলিমুজ্জামান আপনার কাছে যাচ্ছি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। শহীদদের স্বীকৃতির জন্য কি কি উদ্যোগ নেওয়া যায় বলে আপনি মনে করেন জনাব সেলিমুজ্জামান? আপনাকে সঞ্চালক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্য ফিরোজ কবির ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার আগে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অভিভাবক আহমদ তুফিজউদ্দিন স্যারকে, যিনি আমাদের অভিভাবক ছিলেন, সাতবাড়িয়া তথা সুজানগরের অভিভাবক ছিলেন। আমি আমার বাবার কথা এসে আমি একটু স্পষ্ট করতে চাই। আমি 12ই মে 2023 তারিখে মোশাররফ সাহেবের কাছ থেকে কিছু তথ্য নিয়েছি। তথ্যটা হলো, ওনার কাছে গেলাম, উনি বলল যে 71-এর অর্থাৎ 70-এর আগে কতজন মানুষ আওয়ামী লীগ করতেন। আসলে তো আওয়ামী লীগ তখন
বেশি মানুষ খুব বেশি করতেন না। আমার পরিবার শুরু থেকেই আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন। ওই সময় তিনি বেশ কয়েকজন মানুষের কথা আমাকে বলছেন, কত মানুষের কথা এর উদাহরণস্বরূপ আমাকে বলছেন যে ওই তো তোমার বাবা তালেবুর রহমান মির্জা, ভোলা খলিফা, মুজাফর হোসেন মুজা, খন্দকার ওবায়দুল মিয়া, হামিদ তালুকদার, ডাক্তার সুবাহান উল্লাহ, বনখুলার আমজাদ হোসেন মোল্লা, মোতার হোসেন চেয়ারম্যান, আব্দুল জব্বার, সাতবাড়িয়া আবুল হোসেন কাসুরি, আব্দুল হামিদ, এরকম বেশ কিছু লোকের নাম বলে। শুরু থেকেই আমি দেখেছি, আমি তখন ছোট ছিলাম, আমার বাবার কবরের উপরে একটা স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। সেই স্মৃতিসৌধে এখনো খোদাই করে লেখা আছে আমার আব্বা থানা কমিটির সহ সভাপতি ছিলেন আওয়ামী লীগের। আমার বাবা বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন এবং যেদিনে 10 তারিখে এপ্রিল মাসের নগরবাড়ি ঘেরাও হয় সেই দিনেও তিনি অংশগ্রহণ করেছেন। আমার মেজো ভাই ঘোড়ার বিলে আমার বাবাকে পৌঁছায় দিয়ে আসেন। তারপরে আমি কয়েকদিন আগে একটা তথ্য নিয়েছি, সন্তেশ জোনারাম চন্দ্রপুর, সে বলেছে যে আমাকে তোমার বাবা, আমি তখন ছোট, আমাকে হাফ প্যান্ট পরাইয়া কি পাবনা শহরে নিয়ে গেছে। তখন নুরুজ্জামান আওয়ামী লীগের থানা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন, পাবনা তার একটা ঘর ছিল, সেই ঘরে তাকে নিয়ে গেছেন। সেখানে ওয়াজেদ সাহেব এবং আরো অনেকে নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। তা এরকম সবসময় আমার আব্বা সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, যেটা হলো যে আমি বেশ কিছু তথ্য নিয়েছি যে কেন আমাদের ভাটপাড়া, গোবিন্দপুর, শ্যামনগর, হরিরামপুর এই সমস্ত এলাকায় এতটা বিভৎস রূপ কেন নিল। সেটা হলো, আপনারা জানেন মোস্তফা সাহেব এবং টিকাকার বাড়ি হলো শ্যামনগর, আর এই ভাটপাড়া, শ্যামনগর, গোবিন্দপুর, ইভেন কি নদীতে ভেঙে গেছে, অর্থাৎ আমাদের সাতবাড়ি এলাকা, এই সমস্ত এলাকায় একটা বলয় ছিল, যে বলয়ে সাধারণত আমার দাদারা ওই সময় ওই জায়গায় রাজনীতি করতেন এবং ওইখানে 3টা ক্যাম্প তৈরি করা হয়। এই ক্যাম্পে 3টে স্কুলে, যেমন হরিরামপুর স্কুল, তারপরে হলো গে শ্যামনগর স্কুল এবং ভাটপাড়া স্কুল, এই সমস্ত জায়গায় যারা আপনাদের ট্রেনিং করাতো, তার নাম হলো শামসুর রহমান, আনসার কমান্ডার। তারপরে হলো গে আমাদের ওয়াজেদ মূলত না, ওই যে আব্বা ভাটপাড়ার, সরি আমি এই মুহূর্তে বলতে পারছি না। তারপরে রফিক দারোগা এবং শ্রীযুক্ত বাবু, চিত্তরঞ্জন বাবু, এই সমস্ত ক্যাম্পে তখন তাদেরকে ট্রেনিং করতে, এটা অত্যন্ত গোপনে সুকৌশলে এটা পরিচালিত হতো। আমাদের এমপি সাহেব, আমাদের সম্মানিত এবং আমাদের অভিভাবক, জানি না তাদের তখন আওয়ামী লীগ বা এমপি সাহেবরা কি বলছে, কি করছে, কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা তো আমরা বলতে পারবো না। সাধারণত মুক্তিযোদ্ধারা যত মুক্তিযুদ্ধ করছে সবই গেরিলা আক্রমণ সময় এই কাজগুলো করেছে। আমার আব্বা অত্যন্ত সাহসী এবং একজন সুনামধন্য এবং ওই এলাকার তৎকালীন সময় জনপ্রিয় একজন মানুষ ছিলেন। যেদিনে সেনাবাহিনী আসছিলেন সেদিনে তিনি পালায় যান নাই। সেনাবাহিনীর গাড়ির উদ্দেশ্যে তিনি গিয়ে গাড়িকে প্রতিরোধ করেছেন। কিভাবে প্রতিরোধ করেছেন আমার জানা নাই, হয় হাত তুলে প্রতিরোধ করেছেন না কি করে, তবে আমি শুনেছি হাত তুলে তিনি প্রতিরোধ করেছেন। বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর সামনে গিয়ে হাত তুলে গাড়িকে প্রতিরোধ করার ইতিহাস বাংলাদেশে একটাও নাই। একজন আওয়ামী লীগের নেতা এবং নিবেদিত প্রাণ একজন মানুষ, এবং তিনি সরাসরি সেনাবাহিনীর যুদ্ধে সাথে তিনি শহীদ হয়েছেন, এরকম একজন মানুষকে আমাকে এই স্বীকৃতি অর্জন করতে আমাকে প্রায় 40 বছর অপেক্ষা করতে হয়েছে। এবং তার জন্য আমি যে পরিশ্রম এবং তথ্যপাত্র দিয়েছি, আমার আব্বার উপর মোট 17টা তদন্ত হয়েছে এবং বিভাগীয় তদন্ত সহ মোট 17টা তদন্ত হওয়ার পর আমি সেই স্বীকৃতি অর্জন করতে পেরেছি। এবং এই অর্জনের জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ফিরোজ কবির সাহেবকে এবং আমাদের এমপি মহোদয় সহ, এবং আরো যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সন্টু সাহেব তৎকালীন এমপি। আমি একটু স্পষ্ট করতে চাই, স্বাধীনতার পর থেকে আমার পরিবার এখনো বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে যায় নাই। যখন যে দল এসেছে, যে বিএনপি আসুক আর জাতীয় পার্টি আসুক, সবসময় আমরা নিগৃহীত হয়েছি, আমরা হামলার সম্মুখীন হয়েছি, তারপরও দল থেকে কখনোই আমরা বিচ্যুত হইনি।
আমরা সব সময় আওয়ামী লীগের পক্ষে থেকেছি। 2001 সালে আমাদের বাড়িঘর পুরাই দেওয়া হয়েছে, আমার চাচাকে কবর দেওয়া পর্যন্ত হয় নাই, এবং আমিও দীর্ঘদিন আমি এলাকায় যেতে পারি নাই। এই সমস্ত ইতিহাস আমার মনে হয় আমাদের মাননীয় সংসদ সদস্য জানেন। সুতরাং আজকে স্বীকৃতি আদায়ের জন্য আমাদের বর্তমান সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার দীর্ঘ সময় ক্ষমতা রয়েছে। সুতরাং আমাদের শহীদ পরিবারের সদস্যদের জন্য এবং যদি কোনো স্বীকৃতি দেওয়া যেত, আমি দেখেছি পাবনাতে আগে আমাদের সাতবাড়িয়াতে স্মৃতিসৌধ লেখার আগে সবার নাম সেখানে উল্লেখ করা ছিল, কোন কারণে জানি না সে নামটা এখান থেকে তুলে দেওয়া হয়েছে। সুতরাং আমি জানি যে দীর্ঘ 9 মাস এবং আমাদের বাড়ি এই মুক্তিযোদ্ধাদের জন্য দীর্ঘ 9 মাস সরাইখানা ছিল। মানুষের খাবার দাবার, আমি নিজে তখন ছোট ছিলাম, ছোট থেকে 75 সাল পর্যন্ত যত মুক্তিযোদ্ধাদের খাবার আমাদের বাড়িতেই হয়েছে। এটা মোশাররফ সাহেব তার প্রতিবেদনে এটা উল্লেখ করেছেন। আমি বহু মানুষের কাছে প্রতিবেদন নিয়েছি, সবাই এক বাক্যে এই বিষয়গুলো স্বীকার করেছে। আমি সুতরাং আমাকে দীর্ঘ পথ অতিক্রান্ত করে, যে পরিশ্রম করে, যে জীবনের শেষ পর্যন্ত গিয়ে এই যে স্বীকৃতি দিয়েছে, এই জন্য আমি সরকারের প্রতি এবং জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী সহ সবার প্রতি এবং যারা যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি এবং আমার পরিবার থেকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘদিন হোক। প্রধান শিক্ষক, আমাদের 12ই মে রক্তস্নাত সাতবাড়িয়া গণহত্যার প্রত্যক্ষদর্শী, আপনারা প্রতি বছর কি ধরনের আয়োজন করে থাকেন এই গণহত্যায় শহীদদের জন্য, একটু সংক্ষিপ্ত আকারে বলবেন। আসসালামু আলাইকুম। আসলে যার ব্যথা সেই বোঝে, আমরা সেই ব্যথায় ব্যথিত। আমরাই প্রথমে আমাদের এলাকায় এই উদ্যোগ নিয়ে আমাদের প্রচেষ্টাতেই আমরা এই কর্মসূচিগুলি পালন করে থাকি এবং বেশ কিছু দিন ধরে পালন করে থাকি। আমাদের নিজস্ব উদ্যোগ থাকে, ব্যক্তিগতভাবে তো উদ্যোগ থাকেই, সামষ্টিক উদ্যোগেও আমরা এগুলো পালন করি। আমরা গত কয়েক বছর আগ থেকেই আমরা ভাটপাড়া স্কুলের মাঠে, ভাটপাড়া শ্যামনগর গোপেনপুরের শহীদ পরিবারদের উদ্যোগে এই অনুষ্ঠানগুলো করছি এবং সেখানে মির্জা আব্দুল জলিল, সাংবাদিক রণেশ মিত্র সহ একে খন্দকার, এদেরকেও আমরা নিয়ে এই প্রোগ্রামগুলি করেছি এবং সেই সকল প্রোগ্রাম করতে গিয়ে আমরা অনেকটা বাধারও সম্মুখীন হয়েছি। অনেক শহীদ পরিবারই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেনি, কারণ আমরা যারা নেতৃত্ব দিতাম, আমি ওমর আলী মাস্টার, আজিজুর রহমান মুকুট সহ আরো 2-4 জন যারা শহীদ পরিবারের লোক, ওরা ভাবতো এই আওয়ামী লীগের লোকই, কারণ আমরা আওয়ামী লীগ সমর্থিত পরিবার, তাই যারা পরবর্তীতে বিএনপি সমর্থিত পরিবার ওরা অনেকটা আমাদেরকে অনীহা করত এবং কাজে সহযোগিতাও করতো না। তার মাঝেও সেই দুর্গম সময় আমরা পার করে মাঝে মাঝে এই প্রোগ্রামগুলো করেছি এবং তাদের কাছেও আমাদের এই দাবিগুলি রেখেছি। আমার কাছে এখনো সংরক্ষিত রয়েছে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাক্ষরিত 2000 টাকার একটা কাগজ এবং ওনার সমবেদনা কার্ড, যেটা আমরা পরবর্তীতে, আমি যখন খন্দকার সাহেব মন্ত্রী ছিলেন সাতবাড়িয়া প্রোগ্রামে, আমার সৌভাগ্য হয়েছিল দুটো কথা বলার জন্য। আমি ওখানে ওনাকে অনুরোধ করেছিলাম যে আমাদের একটা সনদ দেওয়ার ব্যবস্থা করো। উনি আশাতীত ছিলেন, তবে আমি যতটুকু জেনেছি উনার ইচ্ছা থাকলেও উনার আশপাশে যারা নেতৃত্ব দিতেন তারা হয়তো অনীহা প্রকাশ করায়, আমি যা শুনেছি সেটা হলো মুক্তিযোদ্ধা বিষয়ক নেতৃত্ব তখন এক খন্দকার সাহেব দিতেন, বাড়ি নিশ্চিন্তপুর, উনারও অনীহা ছিল যে আমরা যেন এই সনদপত্রটা না পাই। আমি বুঝি না কেন এই ধরনের, উনারও ভাই ওবায়দুল হক যুদ্ধে আহত হয়েছিলেন, তারপরেও আমরা আমাদের কাজ মন্দ রাখি নাই। আমাদের আরো উদ্বুদ্ধ করেছে পাবনার এই যে রক্তস্নাত 1971 রক্তস্নাত পাবনা লেখক আমিরুল ইসলাম রাঙা ভাই, উনি, আমরা গত বছরেও আমাদের এমপি সাহেব ছিলেন, উনি উপস্থিত ছিলেন, আরো সাংবাদিকদের নিয়েও আমরা আমাদের এই অনুষ্ঠানকে মানে করেছি। সেখানে এমপি সাহেবের দেখা এবং ওনাকেও ধন্যবাদ জানাই আমিরুল ইসলাম সাহেবকে, উনি ওনার এই বইতে আমাদের সাতবাড়িয়া গণহত্যা যারা শহীদ হয়েছিলেন সহ পাবনা জেলার
প্রত্নতান্ত্রিক এলাকায় যে যেখানে শহীদ হয়েছিলেন যতটুকু সম্ভব উনি সেইগুলি সংরক্ষণ করেছেন এবং তৎকালীন সময় যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নামের তালিকাও সেখানে আছে। আমরা পাবনাতে গিয়ে আমার সেলিমুজ্জামান ভাই বললেন যে উনি আসলে সক্রিয়ভাবে এতটা আমাদের মাঝে থাকেন নাই। আমরা যতটা কষ্ট করি, আমরা পাবনা যায় আমাদের ওই স্মারকলিপি দিছি ডিসি সাহেবের কাছে, আমরা ওই ব্যানার টানিয়ে, এই মুহূর্তে কি ভাষাটা বলে আমার মনে নাই, আমি মানববন্ধন করেছি এবং ডিসি সাহেবকে স্মারকলিপি দিয়েছি। এই বিষয়ে আমাদেরকে যিনি বেশি সহযোগিতা করেছেন সেই কানাডা থেকে বাকিবিল্লাহ বকুল এবং কমল জাহিদ সাহেব। তাই আমি এখনো মনে করি যারা যে অবস্থানে আছেন, যেমন কানাডায় বকুল থাকেন এবং আমাদের উচ্চপদস্থ একজন শহীদ পরিবারের সন্তান সেলিমুজ্জামান, ওনারও স্ব-উদ্যোগ থাকা দরকার যে আমি আমার বাপকে যেভাবে শহীদ মানে শহীদ স্বীকৃতি সহ শহীদ মুক্তিযোদ্ধা করতে পেরেছি, আমাদেরকে উদ্বুদ্ধ করা হোক যে আমরা যাতে সেই পথে এগিয়ে গিয়ে আমরাও সেই অবস্থানে যেতে পারি। এ বিষয়ে আমি জনাব সেলিমুজ্জামানকে বিশেষভাবে অনুরোধ করব যে উনিও আসুক। এই যে 12ই মে উনি যদি 2 দিন আগে ছুটি নিয়ে আমাদের এলাকায় আসতেন, আসে উনি যদি উদ্বুদ্ধ করতেন, আসলে অনুষ্ঠানটা আরো ভালো হতো আমাদের। এবং ওনাদের মতো শিক্ষিত লোকজন যদি এলাকায় এসে এগুলো উদ্বুদ্ধ করে, সেটাকে অবশ্যই প্রাণবন্ত মনে হয়। তাই আমি ওনাকে অনুরোধ করব, শুধু এই 12ই প্রোগ্রাম আমরা বললে উনি আসবেন তা না, ওনার উদ্যোগেই ওনাকে আসতে হবে। ওনার উদ্যোগেই উনি এসে উনিই আমাদেরকে উদ্বুদ্ধ করে একটা সুন্দর প্রোগ্রাম করুক। এবং উনি যদি প্রোগ্রাম করে, ওনার অবস্থান থেকে আরো বড় বড় লোককে উনি ইনভাইট করে এই প্রোগ্রামকে আরো ফলপ্রসূ করতে পারে। তারপরেও আমি মাননীয় সাংসদকে বলবো যে উনি যেন আসলে এই দিনটাকে স্মরণ রেখে ওনার যত কাজই থাক না কেন, 2-1 বেলা আগেই আমাদের শহীদ পরিবারের সকলকেই না পাইলেও 2-4 জনকে ডেকে আমরা যাতে এই প্রোগ্রামটাকে ফলপ্রসূ করতে পারি, সে বিষয়ে ওনার বিবেক বুদ্ধি সহযোগিতা দিলে আসলে আমরা আমাদের প্রোগ্রাম আরো ফলপ্রসূ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কাছে আর একটু সময় নেব আমরা, বাকিবুল্লাহ বকুল এবং নাজবুল খান টিটুর পরে আপনার একটু মতামত দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। আমি লিভ করতে চাচ্ছি, আমি সময় দিতে পারছি না। আমরা শেষ করব স্যার, একটু সময়। বাকিবুল্লাহ বকুল, আপনি খুব অল্প কথায় আমাদের একটু মূল্যায়ন করবেন এবং দর্শকদের কাছ থেকে বিদায় নেবেন, খুব অল্প কথায় আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা। ধন্যবাদ আপনাকে। সেলিমুজ্জামান সাহেবের কথাগুলো আমি শুনলাম। অ্যাকচুয়ালি 1971 সনে আমাদের মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকার অবিসংবাদিত নেতা ছিলেন আহমেদ তৌফিজউদ্দিন, আমাদের স্যার, এবং ওনার নেতৃত্বেই সাতবাড়িয়া কলেজ স্কুলের মাঠে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়া হয়েছে, যারা আনসার থেকে চলে আসছে, আনসার থেকে চাকরি শেষ করে এখানে আসছে। এবং সিংহনগরের বেকন মাস্টার, উনিও সেই সহযোগিতা করেছেন। আমাদের সন্টু ভাই যিনি মারা গেছেন, তিনিও সহযোগিতা করেছেন। তো এই জিনিসগুলা কিন্তু আমরা ছোট থাকলে সবাই এগুলো জানি। আর এটাই হচ্ছে আমি বললাম যে 71 সনেরটা, ওই সময়টা আমাদের এলাকার পুরো নেতা ছিলেন আহমেদ তৌফিজউদ্দিন। এই কথাটা আমি বললাম এই কারণে যে অনেকেই ইদানিং বড় বড় কথা বলে, আমি অমুক ছিলাম তমুক ছিলাম, আমার বাড়ির উপরে হেলিকপ্টার ছিল, অমুক ছিল তমুক ছিল, এগুলো আমরা দেখিনি। কিন্তু এটা হচ্ছে একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এমপি সাহেব আছেন এবং উনি আমাদের সার্বিক সহযোগিতা দিয়ে আমাদের একটা বিল যেন এই শহীদ পরিবারদের এই কষ্টের কথাগুলো নিয়ে এবং শহীদ পরিবারের শহীদদের যেন স্বীকৃতি পায়, সেটার একটা বিল যেন সংসদে উপস্থাপন করে, এই আবেদনটা আমি বিনীতভাবে ওনার কাছে বলতে চাই। ধন্যবাদ সবাইকে। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আহমেদ ফিরোজ কবির কাছে চলে যাব আমরা। নাজবুল খান টিটু। আমি শহীদ পরিবারের সদস্য এবং আমরা সুজনগরবাসী গ্রুপ দুইটার পক্ষ থেকেই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দেওয়ার জন্য। তো আমরা আসলে
এমপি সাহেবের কাছে এতটুকু অন্তত আবেদন রাখতে পারি যে অন্তত প্রত্যেক বছর 12ই মেতে শহীদদের আপনার উদ্যোগে যেন একটা প্রোগ্রাম থাকে, অন্তত এই শহীদ পরিবারের সবাইকে যেন স্মরণ করা হয় সেই অনুষ্ঠানের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ নাজমুল খান টিটু। আমি যতটুকু জানি বাংলাদেশের 6টি যে বৃহৎ স্মৃতিসৌধ রয়েছে, 71 ফিট, 52 ফিট, 26 ফিট, 16 ফিট এবং 12 ফিটের যে সাতবাড়িয়া কলেজের উপরে যে স্মৃতিসৌধটি, এ বিষয়ে আমি সামান্য একটু কথা বলি। 71 ফুট উচ্চতা আমাদের 1971 সালের যে বিবরণ, আমাদের মহান মুক্তিযুদ্ধের যে সালটা 1971। 52 ফিট আমাদের ভাষা আন্দোলনের বিষয়টি সেখানে রয়েছে। 26শে মার্চ মহান স্বাধীনতার বিষয়টি, 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস এবং 12ই মে যেটা লাল কালো বর্ডার দেওয়া আছে, সেই কালো বর্ডারটি হচ্ছে আমাদের 12ই মে 1971 রক্তস্নাত গণহত্যা সাতবাড়িয়া। এই বিষয়টি কিন্তু আমরা স্বীকৃতি কিছুটা হলেও আমার মনে হয় আমরা পেয়েছি। আমাদের মাননীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির 69 পাবনা 2, আমি মহোদয়কে আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি। আমাদের সংক্ষিপ্ত আকারে একটু আলোকপাত করবেন এবং দর্শকদের কাছ থেকে বিদায় নেব, আমরা অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ সবাইকে। এবং যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি এই কারণে, আজকের এই অনুষ্ঠানটা অনেকেই দেখছেন, ইতিমধ্যে আপনারা কিছু অভিমত ব্যক্ত করেছেন, কমেন্ট লিখেছেন। আমি বলবো আজকের অনুষ্ঠানের সফলতা ওই জায়গাটাই, আমরা তো কিছু লোকের কাছে তো রিস্ক করতে পেরেছি, আমরা কিছু লোকেরকে ভাবাতে পেরেছি, কিছু লোককে সম্পৃক্ত করতে পেরেছি। এটা এই 12ই মে স্মরণ করতে গিয়ে আমরা এইটুকু আমি বলবো এই অনুষ্ঠানের সফলতা। আজকে আমরা কথা বলতে গিয়ে সেই 12ই মে সেই সময়কার যে পরিবেশ, অনুভূতি, সেই সময়কার যে আমাদের যে আতঙ্ক, অনিশ্চয়তা, ভয়, শঙ্কা, কোনো কিছু কিন্তু আমরা ঠিক মতো বর্ণনা করতে পারিনি, তুলে ধরতে পারিনি। আমরা আমাদের সেই সময়ের মৃত্যু, সেই সময়ের স্বজন হারানো, এই সব কথা বর্ণনা করেছি, কিন্তু আমরা কিন্তু এই প্রজন্মের কাছে সেই আতঙ্কের জায়গাটাই আনতে পারিনি। কিন্তু তারপরেও এই যে এখনকার দর্শকরা এগুলো জানলো, তাদের মতো করে তারা কল্পনা করতে পারবে যে আসলে সেই তারা মুক্তিযুদ্ধ দেখে নাই, সেই গণহত্যা দেখে নাই, সেই সময়ে এই জনপদ কেমন ছিল জানে না, কিন্তু এই আলোচনার ভিতর দিয়ে তাদের কিছুটা হলেও আমরা একটা ধারণা দিতে পেরেছি এবং তাদের কাছে আমরা বুঝাতে পেরেছি যে একটা সময় এই জনপদ মুক্তিযুদ্ধের সময় কেমন ছিল, আমরা কেমন ছিলাম। তা আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠানটা এই দিক দিয়ে সফল, এবং অতীতেও আমরা এ নিয়ে অনেক আলোচনা করেছি, আগামীতে হয়তো আরো অনেক আলোচনা হবে, 12ই মে স্মরণ করা হবে। তো স্মরণ করাটা আমাদের কাছে সাফল্যটা ওইখানেই যদি আমরা আমাদের এই প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে পারি, মুক্তিযুদ্ধের সেই সময়কার ভয়াল চিত্রগুলো তুলে ধরতে পারি, আর আমাদের ভিতরকার দেশপ্রেমটা জাগাতে পারি, তাহলে আমি মনে করবো যে এই 12ই মে আলোচনা করা সফল হবে। এবং যারা উদ্যোক্তারা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই, এবং যারা দর্শক শ্রোতা এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, দেখেছেন, প্রত্যেককে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আপনাদের ভিতরে দেশপ্রেম জাগ্রত হোক এবং আমরা এগিয়ে যাই, আমাদের দেশ এগিয়ে যাক, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করি। জয় বাংলা, জয় বাংলা। সুধীমণ্ডলী, 1952 থেকে 1971 দীর্ঘ পথ পরিক্রমায় বাঙালি জাতির হৃদয় বিদারক এক জীবন আলক্ষ্যের নাম 12ই মে 1971 রক্তস্নাত সাতবাড়িয়ার গণহত্যা। সুধীমণ্ডলী, নারকীয় বিভৎসতায় ভরা ঘৃণ্যতম গণহত্যা 12ই মে 1971, স্বামীহারা স্ত্রী, ভাইহারা বোন, যে লাল বেনারসি শাড়ি পরে মেহেদিরাঙ্গা হাতে স্বামীর সংসার করতে এসেছিলেন,
সেই লাল বেনারসি আজ কাফনে মোড়া স্বামীর নিথর দেহ। মৃত্যু, অগ্নিসংযোগ, লুট, ধর্ষণ, এক বিভৎসতায় ভরা 12ই মে 1971 রক্তস্নাত গণহত্যা সাতবাড়িয়া। পাকিস্তানি স্বৈরশাসক শাসক গোষ্ঠী এই 18-20টি গ্রামের উপর যে পৈশাচিক গণহত্যা চালিয়েছিল, সত্যি এই বিষয়টি ইতিহাসের কলঙ্কিত বিষয়, যেটি বাঙালি কোনোদিনই ভুলবে না। যারা আমাদের অনুষ্ঠানে শহীদ পরিবারের সম্মানিত সদস্য হিসেবে আলোচনা করলেন, সবার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে, সকল আলোচকবৃন্দ এবং যারা দর্শক শ্রোতা আমাদের সঙ্গে এত সময় ছিলেন, সবার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আমাদের সম্মানিত অতিথিদেরকে নিয়ে যে কমেন্টস করেছেন, আপনাদের প্রতি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সুধীমণ্ডলী, আমাদের এই গণহত্যা যে পাকিস্তানি বর্বর সেনাবাহিনী চালিয়েছিল আমাদের উপর, এই 18-20টি গ্রামের সহজ সরল মানুষের উপর, সত্যি এটি আমাদের জীবনকে নতুন করে ভাবিয়েছে। স্বাধীনতা 4টি শব্দ অক্ষর, কিন্তু এর ব্যাপ্তি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই স্বাধীনতা। সুধীমণ্ডলী, এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে প্রাণিত করবার জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে আমাদের সম্মানিত মাননীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির 69 পাবনা 2 যে আলোচনা করেছেন, সত্যি আমাদেরকে প্রাণিত করেছেন, আমাদের অভিভাবক, আমাদের স্বপ্ন সারথী। আমাদের মাঝে উপস্থিত ছিলেন জনাব সেলিমুজ্জামান, পরিচালক, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েম। আমি তাকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই তার জন্য। আমাদের বাকিবিল্লাহ বকুল, যিনি শহীদ পরিবারের সন্তান, তিনি লাশের ওই দিনের যে বিভৎস বর্ণনা তিনি দিয়েছেন, সত্যি আমাদেরকে আবেগ আপ্লুত করেছে। বাকিবিল্লাহ বকুল, আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ওমর আলী মাস্টার, যিনি ওই গণহত্যার প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি আলোকপাত করেছেন, সত্যি আমরা আবেগে আপ্লুত। আমরা ওমর আলী মাস্টারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা নাজমুল খান টিটু, তিনি এই সুজানগরবাসী গ্রুপের জন্য যে আয়োজনটি করেছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সুধীমণ্ডলী, আবার দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যয় কামনা করে আবার দেখা হবে। শুভরাত্রি।